বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। গত ক্লাসে যান্ত্রিক ত্রুটির জন্য আমি তোমাদের থেকে বিদায় নিতে পারিনি, এরকমই একটা ব্যাপার, লাস্টে কিছু বলতে পারিনি। আমি গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম ভূগোল দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায় কৃষি। আজকে সেই কৃষি অধ্যায়েরই কৃষির ক্ষেত্রগুলো বা কৃষির যে শ্রেণী বিভাগগুলো আছে সেটা সম্বন্ধে তোমাদের জানানোর চেষ্টা করব। আমি আশা করব তোমরা এ ব্যাপারে ক্লাসটা ভালো করে দেখবে বা অনলাইনে থাকবে। আমি আজকে তোমাদেরকে দেখাবো কৃষি অধ্যায়ের কৃষির ক্ষেত্র। কৃষির ক্ষেত্রটা দেখো, ফসল উৎপাদন, মৎস্য চাষ এবং কৃষির ক্ষেত্রটা তিনটা। কৃষির ক্ষেত্র তিনটি: ফসল উৎপাদন, মৎস্য চাষ, ফসল উৎপাদন, মৎস্য চাষ এবং পশুপালন। কৃষির ক্ষেত্রটা ফসল উৎপাদন, মৎস্য চাষ এবং পশুপালন। মৎস্য চাষ এবং পশুপালন। তাহলে কৃষির ক্ষেত্রটা বেশিরভাগ সময়ই নৈবেদিক কোশ্চেন এসে থাকে যে কৃষির ক্ষেত্রটা কয়টি। তোমরা যদি এই ধরনের কোশ্চেন আসে যে কৃষির ক্ষেত্র কয়টি, তখন তোমরা লিখবা তিনটি। কৃষির ক্ষেত্র তিনটি। আর যদি সেটার নাম বলে তখন লিখবা ফসল উৎপাদন, মৎস্য চাষ ও পশুপালন। মনে রাখবে যে কৃষির ক্ষেত্র তিনটি। মানুষের চাহিদার প্রতি সামঞ্জস্য রেখে মানুষের চাহিদার প্রতি সামঞ্জস্য রেখে প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে কৃষি ক্ষেত্রকে কয়েকটি ভাগে দেখানো হয়। মানুষের চাহিদার প্রতি সামঞ্জস্য রেখে প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে কৃষির ক্ষেত্রকে কয়েকটা ভাগে দেখানো হয়ে থাকে। তাহলে আমরা আজকে বিভিন্ন ধরনের কৃষি ক্ষেত্র এবং ফসল উৎপাদনটা দেখাবো। শিক্ষার্থীরা, আমি কৃষিক্ষেত্র এবং ফসল উৎপাদনটা সুন্দর করে লিখবো, লেখার পরে তোমাদেরকে সেই সম্বন্ধে জানাবো। কৃষির ক্ষেত্রটা ফসল উৎপাদন, মৎস্য চাষ এবং পশুপালন। মানুষের চাহিদার প্রতি সামঞ্জস্য রেখে প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে কৃষিক্ষেত্রকে কয়েক ভাগে দেখানো হয়। আমি এই শ্রেণী বিভাগটা তোমাদেরকে সুন্দর করে দেখাবো। দাঁড়াও। কৃষিক্ষেত্র, বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্র ও ফসল উৎপাদন। বিভিন্ন ধরনের কৃষি ক্ষেত্র ও ফসল উৎপাদন। বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্র ও ফসল উৎপাদন। বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্র ও ফসল উৎপাদন। আমি তোমাদেরকে দেখাবো বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্র ও ফসল উৎপাদন। আচ্ছা, দেখো, বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্র উৎপাদনের ভিত্তিতে বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্র, এবং ফসল উৎপাদনটা দেখাবো।
বিভিন্ন ধরনের মানে প্রকারভেদের ভিত্তিতে কৃষিক্ষেত্র, প্রকারভেদের ভিত্তিতে কৃষিক্ষেত্র, প্রকারভেদের ভিত্তিতে কৃষিক্ষেত্র, প্রকারভেদের ভিত্তিতে কৃষিক্ষেত্র। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্রের ফসল উৎপাদন, বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্রের ফসল উৎপাদন, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন। তাহলে হচ্ছে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন বা কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন, বিভিন্ন ধরনের ফসল উৎপাদন বা বিভিন্ন ধরনের, আচ্ছা একটা লাইনে লিখি, বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্রের ফসল উৎপাদন, কৃষিক্ষেত্রের ফসল উৎপাদন। তোমরা এতটুকু দেখলে হবে, বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্রে ফসল উৎপাদন। তাহলে আমরা বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্র ও ফসল উৎপাদনটা দেখাবো, প্রকারভেদের ভিত্তিতে কৃষিক্ষেত্র এবং বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্রের ফসল উৎপাদন। উৎপাদনের মধ্যে আসছে ভূমির যোগান অনুযায়ী কৃষিক্ষেত্র, ভূমির যোগান অনুযায়ী কৃষিক্ষেত্র, ভূমির যোগান অনুযায়ী কৃষিক্ষেত্র। এই ভূমির যোগান অনুযায়ী কৃষিক্ষেত্রকে আবার দুই ভাগে প্রকাশ করা যায়। একটা হচ্ছে প্রগাঢ় কৃষি, একটা হচ্ছে ব্যাপক কৃষি। প্রগাঢ় কৃষি ও ব্যাপক কৃষি, প্রগাঢ় কৃষি ও ব্যাপক কৃষি, ভূমির যোগান অনুযায়ী কৃষিক্ষেত্র। এখন আমি তোমাদেরকে এই প্রগাঢ় কৃষিটা কাকে বলে সেটা সম্বন্ধে বলবো, প্রগাঢ় কৃষিটা কাকে বলে সেটা সম্বন্ধে বলবো। দেখো, একটা জমিতে অধিক পরিমাণে শ্রমিক নিয়োগ করে এবং দক্ষ, একটা জমিতে অধিক পরিমাণে দক্ষ শ্রমিক নিয়োগ করে, পর্যাপ্ত পরিমাণে সার প্রয়োগ করে, উপযুক্ত পরিকর্ষণ করে। মনে রাখবে যে একটা জমিতে অধিক পরিমাণে সার প্রয়োগ করে এবং দক্ষ শ্রমিক নিয়োগ করে, উপযুক্ত পরিকর্ষণ করে জমির যতটা ফলদান দেবার ক্ষমতা আছে সবটুকু আদায় করে নেওয়ার নাম হচ্ছে প্রগাঢ় কৃষি পদ্ধতি। প্রগাঢ় কৃষি পদ্ধতি, এই প্রগাঢ় বা ব্যাপক কৃষি পদ্ধতিটা বেশিরভাগ সময়ই প্রশ্নে আসবে। তোমরা আরেকবার ভালো করে শোনো। প্রগাঢ় কৃষি পদ্ধতি হচ্ছে একটা জমিতে অধিক পরিমাণে উন্নত সার প্রয়োগ করে, দক্ষ শ্রমিক নিয়োগ, উপযুক্ত পরিকর্ষণ করে জমির যতটা ফলদান করার ক্ষমতা আছে তার সবটুকু আদায় করে নেওয়ার নামই হচ্ছে প্রগাঢ় কৃষি পদ্ধতি। এই কৃষি পদ্ধতিটা সাধারণত কোথায় দেখা যায়? এই কৃষি পদ্ধতিটা যেখানে হচ্ছে জনসংখ্যার জমির তুলনায় জনসংখ্যার পরিমাণ বেশি, এই কৃষি পদ্ধতিটা দেখা যায় যেখানে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ বেশি, সেখানে এই কৃষি পদ্ধতিটা প্রচলিত। কোথায়? যেখানে হচ্ছে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ কম, জনসংখ্যার তুলনায়
জমির পরিমাণ কম। তাহলে হচ্ছে এই প্রগাঢ় কৃষি পদ্ধতিটা ওই জায়গাতে হচ্ছে প্রচলিত যেখানে হচ্ছে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ বেশি। কোথায় কোথায় বিশ্বের কোন কোন দেশে? ফ্রান্স, জাপান, নেদারল্যান্ড, যুক্তরাজ্য, চীন, জাপান, ফ্রান্স, যুক্তরাজ্য, যেখানে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ হচ্ছে কম। চীন, জাপান, ফ্রান্স, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং ইটালি। শিক্ষার্থীরা আরেকবার বলি, ভূমির যোগান অনুযায়ী কৃষিক্ষেত্রকে দুই ভাগে প্রকাশ করা হয়। একটা হচ্ছে প্রগাঢ় কৃষি আর একটা হচ্ছে ব্যাপক কৃষি। প্রগাঢ় কৃষি পদ্ধতিটা হচ্ছে জমিকে উপযুক্ত পরিকর্ষণ করে, উন্নত বীজ এবং সার প্রয়োগ করে, অধিক শ্রমিক নিয়োগ করে একটা জমির যতটা ফল দান করার ক্ষমতা থাকে তা সবটুকু আদায় করে নেওয়ার নামই হচ্ছে প্রগাঢ় কৃষি পদ্ধতি। এই কৃষি পদ্ধতিটা হচ্ছে জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ যেখানে কম থাকে ওই এলাকায় প্রচলিত। কোথায় কোথায়? ফ্রান্স, জাপান, চীন, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র এবং ইটালিতে। তাহলে আমরা পেয়েছি হচ্ছে প্রগাঢ় কৃষি পদ্ধতি। এবার দেখব হচ্ছে ব্যাপক। ব্যাপক বলতে কিন্তু বিস্তৃত বোঝানো হচ্ছে। ব্যাপক বলতে কিন্তু বিস্তৃত এলাকাকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে বিস্তৃত এলাকাব্যাপী যে কৃষি পদ্ধতিটা বা যে কৃষি কাজটা করা হয়ে থাকে, বিস্তৃত এলাকাব্যাপী যে কৃষি চাষটা করা হয়ে থাকে বা বিস্তৃত এলাকাব্যাপী, এখানে কি হচ্ছে? আধুনিক কৃষি যন্ত্রের সাহায্যে, আধুনিক কৃষি যন্ত্রের সাহায্যে বিস্তৃত এলাকা ব্যাপী যে কৃষি কাজ করা হয় আধুনিক কৃষি যন্ত্রের সাহায্যে। অতীতে কিন্তু এই আধুনিক কৃষি যন্ত্রপাতি ছিল না। নাঙল, জোঙাল, হালের বলদ এগুলো দ্বারা চাষাবাদ করা হতো। বর্তমানে প্রযুক্তির উন্নতির সাথে সাথে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রবর্তন দেখা যাচ্ছে বা আধুনিক কৃষি যন্ত্রপাতি দেখা যাচ্ছে। এই ব্যাপক কৃষি পদ্ধতিতে আধুনিক কৃষি যন্ত্রপাতির সাহায্যে হচ্ছে কৃষিকাজ করা হয়ে থাকে। এখানে কিন্তু জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ বেশি। এখানে জনসংখ্যা কম, জমির পরিমাণ বেশি। এই জন্য বিস্তৃত এলাকাব্যাপী বিমানের সাহায্যে, এখানে ট্রাক্টরের সাহায্যে জমিটা কর্ষণ করা হয় এবং বিমানের সাহায্যে হচ্ছে ফসলের বীজ বপন করা হয় বা রোপণ করা হয়। রোপণ পদ্ধতি এবং বপন পদ্ধতি কিন্তু দুটো আলাদা। রোপণ পদ্ধতি হচ্ছে চারা গাছগুলোকে পোতা হয় আর বপন পদ্ধতি হচ্ছে বীজটাকে ছেটানো হয়। এখানে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে বিস্তৃত এলাকা ব্যাপী হচ্ছে তোমার কৃষি ফসল রোপণ এবং বপন করা হয় এবং সেটাকে ঘরে তোলার জন্য আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে।
তাহলে ব্যাপক কৃষি পদ্ধতি হচ্ছে আধুনিক কৃষি যন্ত্রের সাহায্যে বিস্তৃত এলাকাব্যাপী যে কৃষি কাজটা করা হয়ে থাকে। এখানে হচ্ছে তোমার জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ হচ্ছে খুবই বেশি, জনবসতিটা বিরল, অথচ অজস্র কৃষিযোগ্য ভূমি রয়েছে। সে সমস্ত এলাকায় এই পদ্ধতিতে চাষাবাদ করা হয়। কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়ায়, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়াতে, কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়া, এই সমস্ত এলাকায় এই ব্যাপক কৃষি পদ্ধতিটা প্রচলিত আছে। ব্যাপক কৃষি পদ্ধতি অস্ট্রেলিয়ায় ব্যাপক যান্ত্রিকীকরণ এবং বীজ ও সার বিমানের সাহায্যে জমিতে দিয়ে এখানকার চাষাবাদগুলো করা হয়ে থাকে। তাহলে ভূমির যোগান অনুযায়ী কৃষিক্ষেত্রে আমরা পেয়েছি হচ্ছে প্রগাঢ় কৃষি এবং ব্যাপক কৃষি। এবার তোমাদেরকে আমি দেখাবো হচ্ছে, এবার তোমাদেরকে দেখ স্বয়ংভোগী কৃষি। স্বয়ংভোগী কৃষি স্বয়ংভোগী কৃষি। স্বয়ংভোগী কৃষিটাকে আবার বিভিন্নভাবে দেখানো হয়। স্বয়ংভোগী কৃষি দেখো, এটা সাধারণত স্বয়ং মানে নিজে ভোগ করার উদ্দেশ্যে। স্বয়ংভোগী কৃষি হচ্ছে নিজের চাহিদা মেটানোর জন্য বা নিজে ভোগ করার উদ্দেশ্যে যে চাষ পদ্ধতিটার প্রবর্তন আছে। এটাকে আবার দুই ভাগে দেখানো হয়, এক ফসলি কৃষি এবং স্বয়ংসম্পূর্ণ কৃষি। দেখো, স্বয়ংসম্পূর্ণ কৃষি, এই কৃষি পদ্ধতিটা, এই কৃষিটা হচ্ছে তোমার নিজের খাবার জন্য বা নিজের চাহিদা মেটানোর জন্য নিজ এলাকায় বা যে কৃষি কাজটা করা হয়ে থাকে তাকে বলা হচ্ছে স্বয়ংভোগী কৃষি বা স্বয়ংসম্পূর্ণ কৃষি। আর এক ফসলি বাজার ভিত্তিক কৃষি, আর একটা হচ্ছে এক ফসলি বাজার ভিত্তিক কৃষি। দেখো, একটা মাত্র ফসল, এখানে একটা মাত্র ফসল উৎপাদন করা হয় এবং বাজারজাত করার নিমিত্তে একটা মাত্র ফসল এখানে চাষ করা হয়, যেটা বাজারজাত করার জন্য। তোমার এই কৃষি পদ্ধতিটা হচ্ছে বাগিচা কৃষির মতো। একটা বড় বাগান প্রস্তুত করে দেখা যাচ্ছে যে এরূপ কৃষি পদ্ধতির প্রবর্তন হচ্ছে গত শতাব্দীতে যখন কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারটা বেশি হয়ে আসছে, তখন এই কৃষি প্রথাটা প্রচলিত হয়েছে। যানবাহন ব্যবস্থার উন্নতির সাথে সাথে এক ফসলি বাজার ভিত্তিক কৃষি ব্যবস্থার প্রবর্তন হয়েছে। তাহলে এই কৃষি পদ্ধতিটা গত শতাব্দীতে যানবাহন ব্যবস্থার উন্নতির সাথে সাথে এই কৃষি পদ্ধতিটা প্রবর্তন হয়েছে। এটা কানাডার গম উৎপাদনটা এই এক ফসলি কৃষির মধ্যে পড়ে। কানাডায় গম উৎপাদন পদ্ধতিটা এক ফসলি, পেরি অঞ্চলে গমের চাষ, তারপরে যুক্তরাষ্ট্রের হচ্ছে তুলা চাষ। কানাডার পেরি অঞ্চলে গমের চাষ,
তারপরে হচ্ছে কিউবার, তুলা, ঘানার, কোকো, এক ফসলি বাজার ভিত্তিক কৃষি। আমরা পেয়েছি স্বয়ংভোগী কৃষি, মানে নিজের জন্য, নিজের চাহিদা মেটানোর জন্য বা নিজের খাদ্যের জন্য যে কৃষি পদ্ধতিটা প্রবর্তিত সেটাকে বলা হচ্ছে স্বয়ংভোগী কৃষি। স্বয়ংভোগী কৃষিটাকে আবার দুই ভাগে দেখানো হয়, স্বয়ংসম্পন্ন কৃষি আর এক ফসলি বাজার ভিত্তিক কৃষি। স্বয়ংসম্পন্ন কৃষিটাও হচ্ছে এটা নিজের খাদ্যের বা নিজের চাহিদা পূরণের জন্য যে কৃষি পদ্ধতিটা প্রচলিত। আর এক ফসলি বাজার ভিত্তিক কৃষি, এটার প্রবর্তন হয় গত শতাব্দীতে। এটা হচ্ছে আধুনিক তোমার যানবাহন ব্যবস্থার উন্নতির সাথে সাথে এক ফসলি বাজার ভিত্তিক কৃষি ব্যবস্থাটা প্রচলিত হয়েছে। কানাডার পেরি অঞ্চলে গমের চাষ, কিউবার তুলা চাষ, ঘানার কোকো, তারপরে ব্রাজিলের কফি, এই ব্রাজিলের কফি, কফি এই পদ্ধতিতে। দেখো কানাডার পেরি অঞ্চলে এত অধিক পরিমাণে গমের চাষ করা হয় যে এই গম নিজেরা খেয়ে বিশ্ব বাজারে রপ্তানি করে এবং অবশিষ্ট গম আটলান্টিক মহাসাগরে মাছের খাদ্য হিসাবে প্রেরণ করা হয়ে থাকে। এই জন্য কানাডার এই পেরি অঞ্চলকে বিশ্বের রুটির ঝুড়ি বলা হয়। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর হচ্ছে বিশ্বের রুটির ঝুড়ি বলতে কি বোঝো, বা বিশ্বের তাকে বিশ্বের রুটির ঝুড়ি বলতে কি বোঝো? বিশ্বের রুটির ঝুড়ি, বিশ্বের রুটির ঝুড়ি বলতে কি বুঝো একটা প্রশ্ন আসে। তোমরা প্রশ্নটার উত্তরটা আরেকবার শোনো। কানাডার পেরি অঞ্চলে এত বিস্তৃত এলাকাব্যাপী গমের চাষ করা হয়, সেই গমটা নিজেরা খেয়ে বিশ্ব বাজারে রপ্তানি করে অবশিষ্ট গম আটলান্টিক মহাসাগরে মাছের খাদ্য হিসেবে প্রেরণ করা হয়। এই জন্য হচ্ছে কানাডার পেরি অঞ্চলকে বিশ্বের রুটির ঝুড়ি বলা হয়ে থাকে। এই এক ফসলি বাজার ভিত্তিক কৃষি পদ্ধতিতে কি হয়, কৃষকগণ বছরের পর বছর একই জমিতে একই ধরনের ফসল উৎপাদন করে। তাতে কি হয়, তারা ওই ফসল ওখানে ফলাতে দক্ষ হয়ে যায় এবং এটা বিদেশে রপ্তানি করে বা বিশ্ব বাজারে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রাটা অর্জন করে থাকে। তাহলে আমরা পেয়েছি হচ্ছে স্বয়ংভোগী কৃষি ক্ষেত্র, স্বয়ংভোগী কৃষিক্ষেত্র। হ্যাঁ, আমরা পেয়েছি স্বয়ংভোগী কৃষিক্ষেত্র। প্রথমটা পেয়েছে হচ্ছে ভূমির যোগান অনুযায়ী কৃষিক্ষেত্র, দ্বিতীয়টা হচ্ছে স্বয়ংভোগী কৃষিক্ষেত্র, আমি একটু মুছে ফেলবো, আর তৃতীয়টা হচ্ছে বাণিজ্যিক কৃষিক্ষেত্র। দাঁড়ান, বাণিজ্যিক কৃষিক্ষেত্র, বাণিজ্যিক কৃষি ক্ষেত্র, বাণিজ্যিক কৃষিক্ষেত্র। আমরা পেয়েছিলাম হচ্ছে ভূমির যোগান অনুযায়ী কৃষিক্ষেত্র, এবার হচ্ছে বাণিজ্যিক কৃষিক্ষেত্র। বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্রে বিভিন্ন ধরনের কৃষি ক্ষেত্রের ফসল
উৎপাদন। আচ্ছা, এবার দেখব হচ্ছে বাণিজ্যিক কৃষিক্ষেত্র, অর্থাৎ বাণিজ্যের উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে যে কৃষি কাজগুলো করা হয়ে থাকে। বাণিজ্যের উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে যে কৃষি কাজগুলো করা হয়ে থাকে, এটা হচ্ছে বাগিচা কৃষি। একটা হচ্ছে বাগিচা কৃষি, তারপরে হচ্ছে মিশ্র কৃষি। মিশ্র কৃষি, বাগিচা কৃষি, মিশ্র কৃষি, আন্তঃকৃষি। আন্তঃকৃষি এটা হচ্ছে বাণিজ্যিক কৃষিক্ষেত্র। বাগিচা কৃষি, মিশ্র কৃষি, আন্তঃকৃষি, ট্রাক কৃষি, স্থানান্তরিত কৃষি। ট্রাক কৃষি, স্থানান্তরিত কৃষি। শিক্ষার্থীরা, আমরা দেখছি হচ্ছে কৃষির ক্ষেত্রগুলো বা কৃষির শ্রেণী বিভাগগুলো, এগুলো ফসল উৎপাদন পদ্ধতি অনুযায়ী যে কৃষি, কারণ পৃথিবীর প্রত্যেকটি দেশেই হচ্ছে কৃষিকাজ কম বেশি হয়ে থাকে, কারণ এই কৃষিকাজটা আবহাওয়ার উপরে নির্ভর করে। এক এক দেশের আবহাওয়া এক এক রকম এবং ওই আবহাওয়ার উপর ভিত্তি করে এক এক ধরনের ফসল উৎপাদিত হয়ে থাকে। গতদিন এ ব্যাপারে একটু বলেছিলাম। আজকে এই কৃষির মানে প্রকারভেদের ভিত্তিতে যে কৃষিক্ষেত্র আছে সেটার এবার দেখাবো হচ্ছে বাণিজ্যিক কৃষিক্ষেত্র, অর্থাৎ বাণিজ্যের উদ্দেশ্যে যে কৃষিকাজটা করা হয়ে থাকে। বাণিজ্যিক ভিত্তিক কৃষিক্ষেত্রকে আবার কয়েকটা ভাগে দেখানো হয়ে থাকে: বাগিচা কৃষি, মিশ্র কৃষি, আন্তঃকৃষি, ট্রাক কৃষি, স্থানান্তরিত কৃষি। বাগিচা কৃষি, বাগিচা মানে তো বাগান, বুঝছো, বড় বড় বাগান প্রস্তুত করে বাণিজ্যের নিমিত্তে যে কৃষিকাজটা করা হয়ে থাকে। তাহলে বড় বড় বাগান প্রস্তুত করে বাণিজ্যিক প্রয়োজনে যে কৃষিকাজটা করা হয়ে থাকে, যেমন দেখো বাংলাদেশের চা, তারপরে হচ্ছে শ্রীলঙ্কার চা বাগান, বা তারপরে মালয়েশিয়ার রাবার, ঘানার কোকো, বাংলাদেশ এবং ভারত, তারপরে শ্রীলঙ্কার চা বাগান, ঘানার কোকো, এগুলো কিন্তু বাণিজ্য মানে বাগিচা কৃষি। এখানে বড় বড় বাগান প্রস্তুত করে এই কৃষিকাজটা করা হয়ে থাকে। তাহলে বাগিচা কৃষি হচ্ছে বড় বড় বাগান প্রস্তুত করে যে কৃষিকাজটা করা হয়ে থাকে, সেটা হচ্ছে বাগিচা কৃষি। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, ভারতে দেখা যাচ্ছে যে চা বাগান আছে, তারপরে অস্ট্রেলিয়ার আর তোমার হচ্ছে মালয়েশিয়ার রাবার, ঘানার কোকো, এগুলো হচ্ছে বাগিচা কৃষি। প্রথম দিকে ইংরেজ, ফরাসি এবং মার্কিন ইত্যাদি বিদেশি মূলধনে এই বাগিচা কৃষি পরিচালিত হতো। ইদানিং হচ্ছে সব মালিকানাধীন মানে দেশীয় মালিকানাধীন লোক দ্বারা এই বাগিচা কৃষিটা মানে পরিচালিত হচ্ছে। মিশ্র কৃষি, মিশ্র কৃষিটা হচ্ছে একই জমিতে তোমার বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা হয়। তোমার দেখা যাচ্ছে যে এখানে ধান ক্ষেতের মধ্যে কাউন দেওয়া হচ্ছে, তারপরে আখ ক্ষেতের মধ্যে কচু দেওয়া হচ্ছে, মরিচ ক্ষেতের মধ্যে সরিষা দেওয়া হচ্ছে। আবার তোমার বিস্তৃত কৃষিযোগ্য জমি রয়েছে যেখানে ঘাস চাষ করে ওখান থেকে হচ্ছে গরু ছাগল চাষ করা, মানে গরু ছাগল লালন পালন করা হয়। এই গরু ছাগল থেকে দেখো তোমার দুধ পাচ্ছে, মাংস পাচ্ছে, তারপরে হচ্ছে তাদের চামড়া দ্বারা চামড়া শিল্প চলছে। এটা হচ্ছে মিশ্র কৃষি। একই
ফসলি ক্ষেতে বিভিন্ন ধরনের ফসল একসঙ্গে চাষ করা হয়ে থাকে। একই ভূমিতে বাণিজ্যিক ভিত্তিতে ফসল উৎপাদন এবং শস্য চাষ দুটোই করা হয়ে থাকে, সেটা হচ্ছে মিশ্র কৃষি। একই ফসলি ক্ষেতে ফসল উৎপাদন এবং মৎস্য চাষ বা সুচাষ দুটোই করা হয়ে থাকে, সেটা হচ্ছে মিশ্র কৃষি। আন্তঃকৃষি বা ট্রাক কৃষি, দেখো চীন, জাপান এবং বাংলাদেশের কিছু কিছু জমির উপর মানুষের চাপটা বেশি থাকে। বাংলাদেশের অর্থনীতি কিন্তু কৃষি নির্ভর। বাংলাদেশের শতকরা 85% লোক হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপরে নির্ভরশীল এবং তারা এই কৃষি জমিতেই কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। এরা কি করে, প্রতি বছরই কোনো জমি ফেলে না রেখে, কোনো জমি অনাবাদি ফেলে না রেখে প্রতি বছরই কিছু না কিছু ফসলের আবাদ এখানে করে থাকে। এটি হচ্ছে আন্তঃকৃষি। ট্রাক কৃষি, পচনশীল পণ্যদ্রব্য, ধরেন শাকসবজি, তারপরে হচ্ছে মাংস, মাছ, তারপরে দুগ্ধজাত দ্রব্যাদি, মাখন, এই পচনশীল পণ্যদ্রব্যাদি দ্রুত কৃষিক্ষেত্র হতে মানুষের মধ্যে পৌঁছানোর জন্য হচ্ছে যে পদ্ধতিটা প্রবর্তন, তাকে বলা হচ্ছে ট্রাক কৃষি পদ্ধতি। আবার শোনো, পচনশীল পণ্যদ্রব্যগুলোর মধ্যে তোমার দেখো মাছ, মাংস, তারপরে শাকসবজি, এই পণ্যদ্রব্যাদি কৃষিক্ষেত্র থেকে দ্রুতই যেন মানুষের মধ্যে পৌঁছায় দেওয়া যায়, সেজন্য ট্রাক কৃষি পদ্ধতিটা প্রবর্তন। স্থানান্তরিত, স্থান যেটা এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া। এই কৃষি পদ্ধতিতে তোমার জমির উর্বরতা শক্তিটা কম থাকে। পার্বত্য এলাকায় কি করে, এটা ঝুম পদ্ধতির মতোই। পার্বত্য এলাকায় তোমার ভূমি পরিষ্কার করে চাষাবাদ করা হয়। কিছুদিন চাষাবাদ করার পরে ওই জমির উর্বরতা শক্তিটা নষ্ট হয়ে যায়। তখন কি করা হয়, ওই জমিটাকে পরিত্যক্ত করে আবার আরেকটা জায়গায় গিয়ে জমি আবার ভূমি পরিষ্কার করে বিভিন্ন ফসলের আবাদ করা হয়। এভাবে স্থানান্তরিত হয়ে বা স্থান পরিবর্তন করে যে কৃষি পদ্ধতিটা করা হয় সেটাকে বলা হচ্ছে স্থানান্তরিত কৃষি। বা ঝুম চাষটা স্থানান্তরিত কৃষির মধ্যে পড়ে। ঝুম চাষটা কি, পাহাড়ি এলাকায় পাহাড়টা পরিষ্কার করে ছোট ছোট গর্ত করে ওখানে বিভিন্ন ধরনের ফসলের বীজ একসাথে বপন করা হয়, তারপরে এক একটা করে ফসল উৎপাদিত হয়। এভাবে যে কৃষি পদ্ধতিটা প্রবর্তিত আছে বা প্রচলিত আছে সেটাকে বলা হচ্ছে ঝুম চাষ পদ্ধতি। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আজকে যতটুকু দেখিয়েছি তোমরা অবশ্যই বাসায় এতটুকু ভালো করে দেখবে বা ভালো করে খেয়াল করবে। পড়াশোনাটা নিজের মধ্যের কথা, তুমি ইচ্ছে করলেই করতে পারো বা তোমার ইচ্ছে থাকলেই তুমি পড়াশোনা করতে পারো। ইন্টারমিডিয়েটের সিলেবাস খুব কম। এই সিলেবাসের পাশাপাশি তোমরা জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন ধরনের বই পুস্তক দেখবে, পড়বে। সুস্থ সুন্দর থাকার জন্য অবশ্যই তোমরা ঘরে থাকবে সব সময় এবং নিরাপদে থাকবে, এই আশা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আবার দেখা।